কিছু লোক এক অর্থে বিজেপির দালালি করেছে দলের মধ্যে থেকে, তারা এখন বড় তৃণমূল হয়ে গেছে। ফের বোমা ফাটালেন বলাগড়ের বিধায়ক। দলের একাংশের বিরুদ্ধে ফেসবুকে মুখ খুলেছিলেন, একবার নয় একাধিকবার। এবার দলেরই একটা অংশের বিরুদ্ধে পদক্ষেপের জন্য তৃণমূল নেত্রীকে চিঠি দিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বলাগড়ের তৃণমূলেরই বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। কিছু লোক যারা বিগত নির্বাচনে এক অর্থে বিজেপির দালালি করেছে দলের মধ্যে থেকে, তার তথ্য প্রমাণ আছে আমাদের কাছে, তারা এখন বড় তৃণমূল হয়ে গেছে এবং তারা তাদের ইচ্ছে মতো আমাকে হঠাৎ একটা যোগদান মেলা শুরু হয়ে গেল। যোগদান মেলা কি? বিজেপির লোকদের দলের মধ্যে ঢোকানো হবে, আমাকে অন্ধকারে রেখে, আমি কিছু জানি না। এবার দলের কর্মীরা তো আমাকে এসে জিজ্ঞেস করছে যে আমরা যে দলটাকে জেতালাম, 1,04,000 মানুষ আমাদের সঙ্গে আছে, আবার বিজেপিকে দলের মধ্যে ঢোকাবার প্রয়োজনটা কোথায়? তো তাদের জবাব আমি কি দেবো? বাধ্য হয়ে আমাকে সেটাকে বন্ধ করতে হয়েছে, যোগদান মেলা। এবার এই যে মেলা, এই মেলার পিছনে তো একটা খেলা আছে, সেটা আপনারাও জানেন, সমস্ত মানুষ জানে। সেটা কি? সেটা জানে সবাই। এমনি এমনি কেউ কাউকে দলের মধ্যে ঢোকাচ্ছে না। আপনার ঘরে আপনি তৈরি করা ঘরের মধ্যে একটা বাইরের লোক কেনে জায়গা দিচ্ছেন, এমনি তো দিচ্ছেন না। লেনদেন আছে বলছেন, আপনি বুঝে নেন, আমি কষ্ট করে কি বলবো, বুঝে নেন। মনোরঞ্জন ব্যাপারীর ব্যক্তিগত জীবন বৈচিত্র্যে ভরা। দেশভাগের পর শরণার্থী শিবিরে জীবন কাটিয়েছেন, দিনমজুরি করেছেন, রিক্সা চালিয়েছেন, স্কুলে রান্নার কাজ করেছেন, নকশাল আন্দোলনে জড়িয়ে জেল অবধি খেটেছেন। আবার জীবনের কঠিন সংগ্রামের পথ বেয়ে উঠে আসা এই মানুষটার হাত থেকেই বেরিয়েছে বহু মূল্যবান লেখা। মহাশ্বেতা দেবী রিক্সা টানতে টানতেই জন্ম নিয়েছে সাহিত্যের প্রতি আগ্রহ। অবহেলিত মানুষদের জীবনের প্রতিফলন ঘটেছে তাঁর সাহিত্যে। দলিত সাহিত্য একাডেমির প্রথম চেয়ারপারসন থেকে আজ তিনি রাজনীতিতে বিধায়ক। হুগলির বলাগড়ের মতো বিধানসভা কেন্দ্র, যেখানে লোকসভা ভোটের নিরিখে তৃণমূল পিছিয়ে ছিল, সেই তাঁকে এই আসন থেকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিতে চমক দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। কিন্তু আজীবন যে বিদ্রোহী সত্তা নিয়ে চলেছেন, সেই বিদ্রোহী সত্তার জেরেই কি আজ রাজনৈতিক জীবনে পদে পদে অস্বস্তিতে পড়তে হচ্ছে তাকে? আর সেই বাধার মুখে পড়েই বলাগড়ের অকপট তৃণমূল বিধায়কের একের পর এক ফেসবুক পোস্ট কিংবা মন্তব্য কি দলেরও অস্বস্তি বাড়াচ্ছে? বিধায়ক হওয়ার পর কখনো ফেসবুকে তিনি লিখেছেন, আমি হাঁপিয়ে যাচ্ছি, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে রাজনীতিতে এসে আমি বোধহয় ঠিক করিনি। মনোরঞ্জন ব্যাপারীর এই বক্তব্যে অস্বস্তিতে পড়ে দল, আর তার রেশ কাটতে না কাটতেই আরও একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট। এবার গত পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ। মঙ্গলবার বলাগড়ের তৃণমূল বিধায়ক ফেসবুক পোস্টে লেখেন, বন্দুক দেখিয়ে ভোটে জিতলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না, তারা মনে করে ওইভাবে বারবার জিতে যাবে। আমি তেমনভাবে জিতিনি, জিততে চাই না। গত পঞ্চায়েত নির্বাচনে অন্তত 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। জানিয়ে লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছিল বিরোধীরা। এখন সেই বিতর্ক ফের জিইয়ে তুললেন খোদ তৃণমূলেরই বিধায়ক। আপনারা অঞ্চলে যান, আপনারা তো সাংবাদিক, আপনারা ওখানকার মানুষকে জিজ্ঞেস করুন যে গত পঞ্চায়েত ভোটটা কি করেছিল একজন মানুষ এবং তার দল। আপনারা জিজ্ঞেস করুন, জানতে পারবেন। সেটা কি তৃণমূলের হয়ে? এবারে আমরা যেটা বলতে চাইছি, পঞ্চায়েত ভোট আসছে, মানুষকে পরিষেবা দাও, ভালোবাসা দাও, মানুষের বিপন্ন মানুষের পাশে দাঁড়াও, তাদের মন জয় করো, মুগ্ধ করো। দিদি মমতা ব্যানার্জির 64টা পরিকল্পনা, তারপরে কাউকে ভয় দেখানোর দরকার নেই, কারো উপরে জোর জুলুম করার দরকার নেই, মানুষ এমনিই ভোট দেবে। তৃণমূল এত ভোটে জিতেছে, তারপরে ভয় দেখাচ্ছে কেন? তো সেটাই বলছি যে এই নির্বাচনটা তো আমাদের প্রমাণ করলো যে মানুষকে ভয় দেখানোর দরকার নেই। তারা কি কাজে বাধা দিচ্ছে আপনার? একদম বাধা দিচ্ছে, ভীষণভাবে বাধা দিচ্ছে। তার জন্য আমাদেরকে একটা কিছু করার জন্য দলের কাছে আবেদন, অনুরোধ জানাতে হচ্ছে। এরপরই নেত্রীর হস্তক্ষেপ দাবি করে তাঁকে চিঠি দিয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। দলের মধ্যে এই আগাছা আবর্জনা, যারা দলের মধ্যে থেকে দলটার ক্ষতি করছে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছে, এই লোকগুলোকে দল যা করার করুক। আমাদের মানুষ ভোট দিয়েছে, আমরা মানুষকে পরিষেবা দিতে চাই, মানুষের কাজ করতে চাই। দিদি যেটা চান, দলটাকে সুন্দর পরিচ্ছন্ন করতে, আর বিভিন্ন ধরনের যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকে মুক্ত করতে দলকে, আমরা সেই চেষ্টাটা করছি। অতএব
আমরা দলের কাছে সেটাই চাইবো, আপনারা তদন্ত করে দেখুন। আমরা যদি মিথ্যা বলি আমাদের পানিশমেন্ট দিন, আর যদি ওরা মিথ্যা কথা বলে থাকে তাহলে ওদের পানিশমেন্ট দিন। এরা কারা, মানে যারা বলছেন যে এই কথা কথিত তৃণমূল। তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল, তারই মধ্যে দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে দলনেত্রীর হস্তক্ষেপ চাইছেন তৃণমূল নেতা। এই সুযোগে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলকে দুর্নীতিমুক্ত করবেন, কম্বল থেকে রোম ছিটতে ছিটতে কম্বলটাই উঠে যাবে। তৃণমূলটা তো দল নয়, এটা একটা সার্কাস পার্টি। সবাই জানে পঞ্চায়েত নির্বাচন কিভাবে করেছেন বা কিভাবে করবেন। যে দলের নেত্রী বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, সেই দলে এ ধরনেরই ঘটনা ঘটবে। আমার মনোরঞ্জন বাবুর কাছে অনুরোধ, যদি আপনার দম বন্ধ হয়ে আসে আপনি খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারেন, তার জন্য আমাদের আকাশ ওনার জন্য খোলা আছে। বলাগড়ের তৃণমূল বিধায়কের এভাবে বারবার প্রকাশ্যে মুখ খোলার বিষয়টিকে দল যে ভালোভাবে নিচ্ছে না তা ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন দলের মহাসচিব। তিনি যথেষ্ট শ্রদ্ধেয় লোক এবং যথেষ্ট সাধারণ মানুষের কাজ করার লোকের প্রতিনিধি। তার এটা বোঝা উচিত, তিনি তো রাজনীতিতে ঢোকেননি। রাজনীতিতে কতগুলো নিয়মকানুন আছে, দল আছে, প্রেক্ষাপট আছে, স্তর আছে। তার যদি কোনো ক্ষোভও হয়ে থাকে, তার তিনি যদি কোনো বিষয়ে নিরাশও হয়ে থাকেন, তা দলের মধ্যে আলোচনা করুন। দলের মধ্যে আলোচনা করুন, প্রকাশ্যে এসে দলকে ছোট করবেন না। উনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, উনি চিঠি দেওয়ার আগে দলের মধ্যে আলোচনা করতে পারতেন, জেলা স্তরে আলোচনা করতে পারতেন, রাজ্য স্তরে আলোচনা করতে পারতেন। সর্বশেষ তো আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীও বটে। সেসব দিকে নিজস্ব ভঙ্গিতে রাজনীতি করতে পারবেন মনোরঞ্জন ব্যাপারী, নাকি তার বিদ্রোহী সত্তার উপর লাগাম কষবে দল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রশ্ন অবশ্য আরেকটা বিষয় নিয়েও জোরালো হচ্ছে, যার নেপথ্যে রয়েছে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একটা লিখিত জবাব। আগামী দিনে কি দেশ জুড়ে কার্যকর হবে এনআরসি? 2019 সালে লোকসভা ভোটের আগে দেশ জুড়ে সিএএ কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। দ্বিতীয় মোদী সরকারের জমানায় সিএএ আইনে পরিণত হলেও তা এখনো অবধি কার্যকর হয়নি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কবে কার্যকরী হবে সিএএ? সেই সঙ্গে এনআরসির ভবিষ্যৎ নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠছে, দেশ জুড়ে কি আগামী দিনে এনআরসি হতে পারে? এই প্রশ্নের উত্তরে সংসদে মোদী সরকারের মন্ত্রী জানিয়ে দিলেন, দেশ জুড়ে এনআরসি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। দেশ জুড়ে এনআরসি কার্যকর করা নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন বিজেপি সাংসদ রক্ষা নিখিল খড়সে। তার লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সোমবার জানান, সারা দেশে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি তৈরির বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্তই নেয়নি। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, 2021 সালের জনগণনার প্রথম পর্যায়ের সঙ্গে এনপিআর আপডেটের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই প্রেক্ষাপটে বিজেপি বিরোধী দলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে, এনআরসি কি তাহলে বিজেপির কাছে স্রেফ রাজনীতির অস্ত্র? রাজনীতির স্বার্থেই কি এই ইস্যুকে জিইয়ে রাখা হয়, আর ভোট এলেই তা কৌশলে ভাসিয়ে তোলা হয়? ভোটের আগে তারা এই ধরনের আলোচনা করে, এই ধরনের বক্তব্য রেখে এনআরসি হবে, অমুক হবে, তমুক হবে, মানুষকে ভীতি প্রদর্শন করে তাদের ভোট বাক্সকে বড় করবার চেষ্টা করেছিলেন। কিন্তু পশ্চিমবাংলার মানুষ তাদের এই অভিসন্ধিকে ধরে ফেলেছিল বলেই আজকে তারা শুধু 200 পার নয়, একেবারে বাংলায় পার হয়ে চলে গেছে। তাদের হাতে আর কোনো অস্ত্রই নেই, এবং এটা আন্দোলনের ফল। এটা ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে অধিকার দিয়েছে, যা নাগরিকত্বের, তারই জয়। আমরা চাই অবিলম্বে প্রত্যাহার করতে হবে এ ধরনের কর্মসূচি, যা জাতীয় ঐক্যকে নষ্ট করবে, যা নাগরিককে আবার নাগরিকত্বহীন হয়ে পড়বার সম্ভাবনা দেখা দেবে। তার বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন। সেই লড়াই আমাদের জারি থাকবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না এটা প্রত্যাহার করা হচ্ছে।
আগাগোড়া এনআরসির বিরুদ্ধে সরব তৃণমূল সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরে সন্তুষ্ট নয়। তাদের প্রশ্ন, এখনই দেশজুড়ে এনআরসি কার্যকরের সিদ্ধান্ত হয়নি বলে বিজেপি কি বোঝাতে চাইছে? তাহলে কি তারা বিষয়টি ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখতে চাইছে? আমরা কোনো সিদ্ধান্ত এখন নিনি, আগামী দিনে নেব, এটা বলার পক্ষপাতী নয়। আমরা এটাই বলতে চাইছি, এনআরসি প্রয়োগ হবে না, এইটা আমাদের দলের প্রথম থেকে সিদ্ধান্ত, এবং এটা আমরা হতে দেব না। এবং এর জন্য আমরা লোকসভাতে, রাজ্যসভাতে যথেষ্টভাবে প্রতিবাদ করব। আর বাংলার মাটিতে তো আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে এর প্রতিবাদ করেছেন। এনআরসি হবে না বাংলায়। যেখানে এনআরসি হওয়ার সেখানেই এনআরসি হয়েছে, কোর্টের নির্দেশে হয়েছে এবং সরকার সেটা করেছে, কোর্ট যে নির্দেশ দিয়েছে। আমরা পশ্চিমবাংলায় সিএ করতে চাইছি, টিএমসি এখন বলছে নাকি সিএ দরকার, একবার সাপোর্ট করুন, আমরা সিএ লাগিয়ে দেবো। কিন্তু এনআরসি তো যেটা আপনাদের বিজেপির ম্যানিফেস্টোতে ছিল কি এনআরসি প্রয়োজন আছে। আগে তো সিএ হোক, সিএ করলে এনআরসি অর্ধেক কাজ হয়ে যাবে। আমাদের হোম মিনিস্টার বলেছেন যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এখন সেই পরিস্থিতি করা সম্ভব হচ্ছে না, কারণ কি ভিড় ভাড় হবে, সবাই আসবে, লক্ষ লক্ষ লোকের ভিড় হবে। আমি তো বলছি রাজ্য সরকার মনে করে দিচ্ছে, টিএমসি সরকার, তারা একটু সহযোগিতা করুন, বলুন কেন্দ্রকে যে আমরা সহযোগিতা করবো, তাহলে হয়ে যাবে। এনআরসির মতো সিএএ নিয়েও একই অভিযোগ তুলছে বিরোধীরা। 2019-এর লোকসভা ভোটের প্রচারে বিজেপির অন্যতম ইস্যু ছিল সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি। লোকসভা ভোটে এ রাজ্যে যা ডিভিডেন্ড পায় গেরুয়া শিবির, মতুয়া অধ্যুষিত বনগাঁ এবং রানাঘাট কেন্দ্র দুটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। 2019-এর 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনে পরিণত হয় সিএএ, কিন্তু তা এখনো কার্যকর হয়নি। গত বছরের শেষে মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন সিএএ আটকে রয়েছে করোনার জন্য। अभी सीए के रूल्स बनना भी बाकी है और बिकॉज ऑफ कोरोना इतना बड़ा अभियान चल नहीं सकता, इसलिए जब टीका लगने की शुरुआत हो जाएगी और कोरोना की साइकिल टूटेगी, इस पर हम जरूर विचार करेंगे और जब करेंगे तब आपको सूचित भी करेंगे। কিন্তু ফেব্রুয়ারি মাসে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকায় জানিয়ে দেয়, সিএএ কার্যকর করার জন্য রাজ্যসভা এবং লোকসভা কমিটির তরফে কেন্দ্রকে 9 এপ্রিল এবং 9 জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির ইস্তেহারও জায়গা করে দিয়েছিল নাগরিকত্বের বিষয়টি। সেখানে দাবি করা হয়, ক্ষমতা এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগ করা হবে। শেষমেশ অবশ্য বিজেপির বাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হয়নি। সিএএ এর বিষয়টিও কার্যত ধামাচাপা পড়ে যায়। তারপর থেকে কোনো বিজেপি নেতার মুখে প্রসঙ্গে আর কিছুই শোনা যায়নি। এই প্রেক্ষাপটে বিজেপি বিরোধীরা প্রশ্ন তুলছে, নাগরিকত্ব সংক্রান্ত এই ইস্যুগুলো কি বিজেপির কাছে শুধুই ভোটের অস্ত্র? তারা ভোটের সময় কিছু লোককে ধর্মীয় উস্কানি দিতে এই এনআরসি কার্ডটা খেলেছিলেন। এখন তারাও বুঝতে পারছেন যে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এটা এই মুহূর্তে করা উচিত না, সম্ভব না। সিএও হয়নি। আমরা তো বারবার বলেছিলাম, নাগরিক কারা? নাগরিক, আচ্ছা, একটা দেশের 2019 সালে একটা ভোট হয়েছে লোকসভায়, দেশে সরকার গঠন হয়েছে, পশ্চিমবঙ্গ একটা ভোট হলো, তা ভোটার লিস্ট আছে তো বাইরের লোক তো এসে ভোট দিয়ে যায়নি। তো যাদের নাম ভোটার লিস্টে আছে, যাদের আধার কার্ড আছে, যাদের সচিত্র পরিচয়পত্র আছে, তারা ভোটার। যে নাগরিক, তার সন্তানও তো সেই নাগরিকতার একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাচ্ছেন। ফলে সেই সিস্টেমটা তো আমাদের মধ্যে চালু আছে। তাহলে আমরা নতুন করে ধর্মের ভিত্তিতে এই ভাগাভাগিটা কেন করব? তো ওনারা খুব সুকৌশলে এইটা দিয়ে কিছু মানুষকে ভুল বোঝাচ্ছিলেন যে দেখুন আমরা এই সিএ করবো, সিএ করবো। কিছু ধর্মান্ধ মানুষ হঠাৎ মনে করলেন যে সিএ সমর্থন করি। তাদের বোকা বানালেন, তাদের পুরোদস্তুর বোকা বানিয়েছেন এরা। আবার ভোটের আগে যখন আসল জীবনের লড়াইয়ের ইস্যুগুলো, মূল্যবৃদ্ধি থেকে আরম্ভ করে সব জীবনের ইস্যুগুলো থেকে নজর ঘোরাবার হবে, তখন ওই কিছু লোককে ধর্মীয় ভুল বোঝাবার জন্য এইগুলো দিয়ে উসকে ভোট করার চেষ্টা করে। বিজেপি যে রাজনীতি নিয়ে চলছে তাতে আসলে মানুষের মধ্যে বিভাজন, বিভ্রান্তি, তার থেকে ভোট। কমিটমেন্টের জন্য কোনো কাজ করছে তা তো নয়। আর সিএ এটা করার কোনো বাস্তবে কারণ নেই, অথবা এনআরসি করার মতো কোনো বাস্তবে কারণ নেই। এই কারণে যে মানুষগুলো তো এখানে আছেন, তারা ভোটার, তারা ভোটে দাঁড়ান, জীবন জীবিকা করেন, তারা নাগরিক। এই নাগরিকদেরকে ইলিগাল মাইগ্রান্ট বলল তখন যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, যদিও সেই সরকারে মমতা ব্যানার্জিও ছিলেন। সহজ কথা হচ্ছে, এটা কোনো অর্থহীন। কেন্দ্রীয় সরকার বুঝে গেছে এটাতে কোনো লাভ হবে না।
পশ্চিমবাংলায় ওরা যা করতে চাইবে আসামে তার উল্টো ওদের করতে হবে, আসামে যা চাইবে পশ্চিমবাংলায় উল্টো করতে হবে, বাস্তবটা তাই। ফলে এইখানে কোনো ডিসিশন নিতে ওরা সাহস পাচ্ছে না। আমি বলবো এগুলো ছেড়ে দিন, ছেড়ে দিয়ে 2003 সালের অ্যামেন্ডমেন্ট নাগরিকত্ব আইনের সেটাকে খারিজ করুন, যেটা অন্যায়ভাবে বাংলার মানুষকে বিপন্ন করা হয়েছে। আমরা তো প্রথম থেকেই বলেছি আগে সিএ করুক সরকার, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যতক্ষণ না ইমপ্লিমেন্ট হচ্ছে ততক্ষণ এনআরসির কোনো মূল্য নেই। সিএ করা হোক, তারপর আমরা অবশ্যই এনআরসির দাবি করতে পারি, কিন্তু যতক্ষণ না সিএ হচ্ছে এনআরসির কোনো গুরুত্ব নেই, এনআরসি করার কোনো দরকার নেই, এনআরসির কোনো প্রয়োজন নেই। সিএ কি এই স্টেটে হবে? পশ্চিমবঙ্গে করা উচিত সিএ, পার্লামেন্ট পাশ করেছে, ভারত সরকারের কর্তব্য। এত হিন্দু অত্যাচারিত উদ্বাস্তু পশ্চিমবঙ্গে আছে, তাদেরকে যদি সিএর আওতায় আনা না হয় তাহলে তাদের এই কষ্ট কোনোদিনও লাঘব হবে না। এইটা সবাই বুঝতে পারছেন যে বাইরে ওরা যা বলছেন এগুলো সবই আসলে একটা বড় ডিজাইনের অংশ বলে আমার মনে হয়। এই কাগজ দেখাও, অমুক করো তমুক করো, এই এনআরসি ইত্যাদি, কে ভারতীয় কে ভারতীয় নয়, এই সবটাই এই আমাদের গোটা সামাজিক চালচিত্রটাকে সরাসরি দুভাগে ভাগ করে ফেলে তার থেকে রাজনৈতিক ফায়দা তোলার একটা চেহারা। এবং মনে রাখতে হবে যে এটার পেছনে যে এজেন্ডা নিয়ে কাজ করছেন যারা, তাদেরকে একেবারেই আন্ডার এস্টিমেট করা চলবে না। মানে মৌলবাদকে আমি খুব ভয় পাই, সেটা হিন্দু মৌলবাদ কি ইসলামী মৌলবাদ যায় আসে না, কিন্তু মৌলবাদের যে চেহারাটা এরা এখন আমাদের সামনে আনছেন এটা ভেরি অর্গানাইজড, ওয়ান্ডারফুলি ক্যালকুলেটেড, এবং এখানে ওদের কেবলমাত্র একটা বড় সামাজিক শক্তি হিসেবে দেখলে চলবে না, এর পেছনে একটা বিশাল বড়লোকদের শ্রেণী, একেবারে সবচেয়ে উচ্চতম স্তরে যে বড়লোক আমাদের দেশে আছেন। কোনো মানুষ তার স্বাধীন মতামত, তার নাম অশোক মুখোপাধ্যায় হতে পারেন, তার নাম দেবদূত হতে পারেন, কৌশিক সেন হতে পারেন, বা সুভাষিসবাবু হতে পারেন, পরাণ বন্দ্যোপাধ্যায় হতে পারেন, তিনি তার স্বাধীনভাবে বিচার করে মনে হয়েছে যে রাস্তায় আমার নামতে হবে। এ গণতন্ত্রের অসুবিধার কী আছে? গত 72 বছর 73 বছর দেশ ভাগ হওয়ার পর থেকে সারা কলকাতাতে একটা মিছিল দেখাতে পারবেন আপনাদের স্টুডিওতে বা পুরনো আর্কাইভে আছে কোনো একটা ছবি যে এনারা এইভাবে নেমেছেন হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে? আমি একটা ছোট্ট ঘটনা বলি, গাজায় আক্রমণ হয়েছে, এনারা পথে নেমেছেন, এনারা নিকারাগুয়ায় আক্রমণ হয়েছে, পথে নেমেছেন, মার্কিন সাম্রাজ্যবাদ কোথায় কি করেছে তাই নিয়ে পথে নেমেছেন, পার্শ্ববর্তী বাংলাদেশে 30 তারিখে সরস্বতী পুজোতে তারা ভোট দেওয়ার দিনটা পেছোতে চেষ্টা করছেন কিছু হিন্দু ওখানকার যারা সংখ্যালঘু, তার জন্য কেউ এখানে রাস্তায় নেমেছে। আচ্ছা, তাহলে হিন্দুদের জন্য মানবতাবোধ বা এইগুলো থাকে না, হিন্দুদের জন্য বুদ্ধিজীবীরা থাকেন না। ফ্যাসিস্টকে মোদি অমিত শাহ যে সরকার চলছে সেটা ফ্যাসিস্ট, সরাসরি উত্তর দিন না। আমার কথা হচ্ছে যে একটু আগে বললেন যে কোনো মৌলবাদ ক্ষতিকারক, আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সে হিন্দু মৌলবাদ হোক মুসলিম মৌলবাদ হোক, মৌলবাদ যে কোনো দেশ সারা পৃথিবীর পক্ষে বিপজ্জনক। এখন সেই মৌলবাদী শক্তির যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরোধিতা আমরা সবাই করছি, কিন্তু সব থেকে মুশকিল হচ্ছে যে বিজেপির এই যে বিরোধিতা, এই বিজেপির বিরোধিতার মধ্যে একটা অদ্ভুত নাটক দেখছি। এখনো অবধি শুধুমাত্র অসমে এনআরসি কার্যকর করা হয়েছে। 2019 সালে অসমে এনআরসির যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় তাতে 19 লক্ষ মানুষের নাম ছিল না। এদের মধ্যে অনেকে এমন ছিলেন যারা কয়েক পুরুষ ধরে অসমের বাসিন্দা, অথচ এনআরসির তালিকা প্রকাশের পর রাতারাতি তারা কার্যত বাস্তুহারা হয়ে যান। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 120 দিনের মধ্যে নাম বাদ পড়ার আবেদন জানাতে হবে ফরেনার্স ট্রাইব্যুনালে। তার জন্য নতুন 221 জন ফরেনার্স ট্রাইব্যুনাল সদস্যকে নিয়োগ করা হয়। কিন্তু সূত্রের খবর, বিভিন্ন কারণে এনআরসির তালিকা প্রকাশের 1 বছর পরেও অর্থাৎ 2020-র মাঝামাঝি পর্যন্ত ফরেনার্স ট্রাইব্যুনালের কাজ বিশেষ এগোয়নি। অর্থাৎ যে মানুষগুলির নাম তালিকা থেকে বাদ পড়েছিল তাদের মাথার ওপর আশঙ্কার মেঘ এতটুকুও কাটেনি। এবছর অসমের বিধানসভা ভোটের আগে বিজেপি সেখানে যে ইস্তেহার প্রকাশ করে তাতে সংশোধিত এনআরসির প্রতিশ্রুতি দেওয়া হয়। এনআরসি যে অসমে বিজেপির গলার ফাঁটা হয়ে রয়েছে তা পরিষ্কার হয়ে যায় ভোটের পরেও। অসমে ভোটে জিতে ক্ষমতা দখল করার পরে মে মাসে ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন অসমে এনআরসির কোঅর্ডিনেটর হিতেশ দেব শর্মা। তিনি দাবি করেন নাগরিক পঞ্জিতে কয়েক হাজার মানুষের নাম রয়েছে যারা আদতে এই তালিকায় থাকার যোগ্য নন। অন্যদিকে বহু যোগ্য ব্যক্তি এই তালিকা থেকে বাদ পড়েছেন। তাহলে এই তালিকা ফের যাচাই করা হোক, অর্থাৎ যে অসমে এনআরসি কার্যকর হয়েছে সেখানে এই নিয়ে বিতর্কের পুরোপুরি নিরসন হয়নি। এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন দেশ জুড়ে এনআরসি কার্যকরের এখনই কোনো পরিকল্পনাই নেই।
এনআরসি সিএ এর পাশাপাশি যে ইস্যু নিয়ে এখন তুমুল তরজা চলছে তা হলো ত্রিপুরা। তার মধ্যে বুধবার এই ঘটনায় যোগ হলো এক নতুন মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ত্রিপুরা পুলিশ। আরও উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার রাজনীতি। দিনে দিনে চরমে উঠছে বিজেপি তৃণমূল দ্বৈরথ। আর এই দেখে সিপিএম এর দাবি, ত্রিপুরায় বিরোধী ভোটে ভাঙন ধরাতেই তৃণমূলকে জায়গা করে দিচ্ছে বিজেপি। পুরোটাই দুদলের যৌথ কৌশল। গাড়িতে লাঠির বাড়ি থেকে রাস্তায় হামলা, থানায় গিয়ে হুঁশিয়ারি, সরগরম ত্রিপুরা। আপনি তিনজন ছেলেকে অ্যারেস্ট করেছেন, তাহলে বাইরে 500 জন জমায়েত দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে একজনকে অ্যারেস্ট করবেন কেন? অনেকে আরেকটা ব্যাখ্যাও দিচ্ছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট সেট করে দিচ্ছেন যে বিপ্লব দেব কেউ নয়। তার কারণ নির্বাচন এলেই নরেন্দ্র মোদী, অমিত শাহ ত্রিপুরা একটার পর একটা নির্বাচনী প্রচারে নামবেন, র্যালি করবেন। সেখানে আগে থেকে একদম সরাসরি টার্গেট নির্দিষ্ট করে দিচ্ছেন। দিদি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে যে এলিগেশনটা এনেছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মানিত অমিত শাহর এগেনস্টে এবং আমাদের রাজ্য সম্পর্কে, তো এটা বেশি সিরিয়াসলি নেওয়ার তেমন কিছু নেই। দিদি মাঝে মাঝে অনেক কথাই এমন বলে থাকেন রাজনীতিতে, এটা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ ভালো করেই জানে, আমরা ত্রিপুরাবাসীও সেটা জানি। তো দিদির সব কথা সবসময় সিরিয়াসলি নিতেনি, উনি অনেক সময় অনেক কথা বলে থাকেন। কিন্তু বর্তমান সময়ে এটা আপনিও জানবেন যে একটা সময় ত্রিপুরা রাজ্যে আমরাও তৃণমূল কংগ্রেসটা করেছিলাম, কিন্তু আমরা তৃণমূলটা করতে পারিনি। কারণ ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 25 বৎসর বামেদের শাসন ছিল এবং কংগ্রেসের থেকে আমরা যখন হাঁপিয়ে গেছিলাম দিল্লির দোস্তি, ত্রিপুরার কুস্তি এবং পশ্চিমবাংলায় বামেদের এবং কংগ্রেসের মিতালিতে, তখন আমরা কিন্তু 2016 সালে তৃণমূল কংগ্রেসের সেখানে শরণাপন্ন হয়েছিলাম। তো দিদি ঠিক তেমনি রাজনীতিকরণের জন্য ত্রিপুরা রাজ্যে এসে বলেছিলেন যে বাংলার কাছে যদি একটা রুটি থাকে আমরা অর্ধেকটা বাংলাকে দেব আর অর্ধেকটা ত্রিপুরাকে দেব। তো আমরা ত্রিপুরার মানুষ একটু ইমোশনাল, একটু আবেগতাড়িত হয়ে গেছিলাম এবং তৃণমূল কংগ্রেসের মাধ্যমে সিপিএমকে আমরা সরাতে পারবো সেই স্বপ্নই আমরা দেখেছিলাম। লাখ লোকের সমাবেশও করেছিলাম, দিদি সেই লাখ লোকের সমাবেশে উনি আমাদেরকে অ্যাড্রেস করেছিলেন। কিন্তু এখান থেকে গিয়ে অর্ধেকটা রুটি দেওয়া তো দূরের কথা, ত্রিপুরার দিকে আর নজর দেওয়ারই প্রয়োজনীয়তা বোধ করলেন না। ধন্যবাদ দিতে চাই ভারতীয় জনতা পার্টিকে যে ত্রিপুরার মাধ্যমে ওদের ফ্যাসিস্ট চেহারাটাকে ওরা সারা ভারতবর্ষের মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছে। ওরা যে প্যান্ডেমিক সিচুয়েশনের অজুহাত দিয়ে আমাদের ছাত্রনেতা দেবাংশু, সুদীপ রাহা, জয়া দত্তদের অ্যারেস্ট করেছিল। রাত্রেবেলা বলেছিল নিরাপত্তা দেওয়ার জন্য, সকালবেলা ভোরবেলা বলেছে যে না প্যান্ডেমিক সিচুয়েশন ভায়োলেট করা হয়েছে ওই জন্য অ্যারেস্ট। আমার বক্তব্য হচ্ছে সাংসদ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যেদিন ত্রিপুরা গেলেন তার প্রোগ্রাম ছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়া এবং একটা প্রেস কনফারেন্স করা। তাহলে সেটা তো কোনো প্যান্ডেমিক সিচুয়েশনকে ভায়োলেট করা ছিল না। সেদিন সেই গাড়ির উপরে আক্রমণ করা হলো কেন? কাজ ভেঙে দেওয়া হলো, তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের নিয়ম নীতি নিষ্ঠা অনুযায়ী তাকে সর্বান্তকরণে ফলো করে অনুসরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে সেদিনই ত্রিপুরার বুকে বার্তা দিয়েছিলেন যে বাংলা যদি 8খানা রুটি পায় তাহলে ত্রিপুরাও 8খানা রুটি পাবে। আমি ত্রিপুরার যিনি বিধায়ক সুশান্ত বাবু, ওনার সাথে আমার আলাপ আছে। উনি যখন তৃণমূলে জয়েন করেছিলেন আমি ত্রিপুরায় মিটিংটায় গেছিলাম। আমি বলছি 2016 সালে বাংলার বুকে একটা রুটি থেকে 8খানা রুটি দেওয়ার ক্ষমতা আমাদের ত্রিপুরায় ছিল না, কিন্তু 3বার মুখ্যমন্ত্রী হবার পর 8খানা রুটি দেওয়ার ক্ষমতা ত্রিপুরায় আমাদের আছে। আজকে খুনের রাজনীতি কারা করছে পশ্চিমবাংলার পোস্ট পোল ভায়োলেন্সটা যদি আমি বলি, তবে পশ্চিমবাংলায় এখন পর্যন্ত 40 জন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা খুন হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের টোটাল 3010 জন কার্যকর্তা সেখানে আক্রান্ত। আমাদের 934 জনকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। আমাদের সম্পত্তি নষ্ট করা হয়েছে 6976 জন লোকের। আমাদের ধর্ষণের অভিযোগ আছে বা ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে সেখানে 54 জনের উপর। এবং আজকেও আপনাদের টিভিতে দেখিয়েছে সুমনবাবু বাগনানে, সেখানে তৃণমূলের যুবনেতা সেখানে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে।
পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতিটা কি এটা বলতে হবে না? জেপি নাড্ডার কনভয়ের উপর হামলা হয়েছে, আমাদের দিলীপ ঘোষের কনভয়ের উপর অনেকবার হামলা হয়েছে। বক্তব্যতে যারা খুনের রাজনীতি করে আগে যে এখানে প্রায় আমাদের 1 লক্ষ মানুষ রাজ্য ছাড়া রয়েছে। আমি সুশান্ত বাবুকে মনে করিয়ে দিতে চাই, উনি বলছেন যে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং পুলিশ অ্যারেস্ট করেছে। আমি বলছি এটাই বাংলা, যদি কেউ অন্যায় করে পুলিশ তাকে গ্রেফতার করবে। তৃণমূলের দুজনকে গ্রেফতার করা হয়েছে, অঞ্চল সভাপতি এবং সম্ভবত ব্লক সভাপতি। বিজেপির 180 জন খুন হয়েছে, তাহলে কোনটা 40? আজকে সুশান্ত বাবু বলছেন 40 জন খুন হয়েছে, আর কলকাতায় জয়প্রকাশ বাবু বললেন 180 জন খুন হয়েছে। অর্থাৎ জলটা কোথায় গিয়ে মিশিয়ে কোথায় দাঁড় করাবেন এটা বিজেপির নেতারা জানেন না। পশ্চিমবাংলার বলছেন যে আপনি তথ্যে জল মেশাচ্ছেন, আপনারা তার জন্য একজন এক একটা ফিগার দিচ্ছেন। তারা ভালো করেই জানে যে তারা ত্রিপুরাতে ক্ষমতায় আসতে পারবে না, শুধু ভোট কাটাকাটির রাজনীতি করে একটা লন্ডভন্ড পরিস্থিতি তৈরি করে আগামী দিনে সিপিআইএমকে মাইলেজ দিতে চাইছে পশ্চিমবাংলায় এবং ত্রিপুরাতে। এই ঘটনার দুদিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ত্রিপুরা পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল সাংসদ দোলা সেন ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হলো। এছাড়াও ত্রিপুরার 2 তৃণমূল নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসের বিরুদ্ধেও শতপ্রণোদিত মামলা দায়ের হয়েছে। আমাদের এখানে টিএমসি লিডার্সরা এসে আমাদের পুলিশের কাছে তারা বাধা দিয়েছিল, যার দরুন আমরা গতকালকে একটা সমটো কমপ্লেন নিয়েছি আমাদের খোয়াই থানা। তারা হলেন যাদের বিরুদ্ধে কেস নেওয়া হয়েছিল তারা হলেন অভিষেক ব্যানার্জি, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, দোলা সেন, সুবল ভৌমিক এবং প্রকাশ দাস। এই 6 জনের বিরুদ্ধে আমরা একটা সমটো কমপ্লেন নিয়েছি। বাধা দেওয়ার মতো কিছু আমরা দেখিনি, বা পুলিশের তরফ থেকেও কখনো বলেনি যে আপনারা আমাদের কাজে বাধা দিচ্ছেন, সরে যান বা কিছু। সরকারি একটা কনসেপ্ট নিয়ে এই সরকার চলছে যে ক্ষমতায় নিতে পারে, যতটা পারো পুলিশ প্রশাসনকে লাগিয়ে এই বিরোধীদের কণ্ঠ তৃণমূলের কণ্ঠটাকে রোধ করতে চাইছে। আমরা জনগণের উপর বিশ্বাস, আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস আছে, তাই আমরা মনে করি যে এটা উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে। শনিবার ত্রিপুরার আমবাসায় আক্রান্ত হন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা। বড় বড় পাথর ছড়ে বিপ্লব দেবের দল, এই গাড়িটা থেকে পাথর ছোড়া হয়। পেছনটা আসুন, পুরো পাথর আমাদের সারা গায়ে কাজ, সারা মাথায় কাজ। জয়জি, এই যে জয়জি, প্রথম ইটের আওয়াজটা পেয়ে আমি মাথা নিচু হয়ে বসে পড়ি, একদম মাটিতে নিচু হয়ে যাই। পাথরটা প্রথমে সুদীপের মাথার পেছনে গিয়ে লাগে। মেরে ভেঙে দিয়েছে পুরো গাড়ি যেভাবে। এটা কি শাসন চলছে আমরা জানতে চাই। পুরো গাড়ি ভেঙে দিয়েছে, পুরো গাড়ি। দেখুন আমাদের গাড়ির কি অবস্থা। এইখানে বসেছিলাম, কি অবস্থা করেছে। আক্রান্ত যুব তৃণমূলের নেতানেত্রী সহ 14 জনকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। ধৃতদের ছাড়াতে পরের দিন থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। গ্রেফতারির প্রতিবাদে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন তারা। আপনার এখানে শুনুন, আপনার এখানে অশোক স্তম্ভ পদ্মফুল নয়, ভুলে যাবেন না। আমরা ইউনিফর্ম পরে আমরা এসডিপিও দেখতে পাচ্ছিলেন না, অ্যাডিশনাল এসডিপিও দেখতে পাচ্ছেন। অশোক স্তম্ভ কাঁধে নিয়ে আমার সাথে কথা বলছেন, পদ্মফুল নিয়ে নয়, এটা মাথায় রাখবেন। গত 1 সপ্তাহ ধরে পর সেই আইপ্যাকের সমস্ত গোটা টিমকে হোটেলবন্দি করে রাখা থেকে যা ঘটেছে তাতে একমাত্র রাজনৈতিক মাইলেজ, সর্বভারতীয় স্তরে রাজনৈতিক মাইলেজ পাচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং রাজনৈতিক মাইলেজ দিয়ে যাচ্ছে একটার পর একটা ঘটনার মাধ্যমে বিজেপি। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার কাকের রং কালো, এবং পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় গাছ থেকে যদি তাল পড়ে তার অভিকর্ষজ ত্বরণ কিন্তু একই থাকে। ফলে এই যে কাক এবং তালের যে সমাপতন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার, এই দুটো বিষয় অবশ্যই একটা পরিপূরক ভাবনা আমাদের মনে জন্মে দিচ্ছে। একটা বড় কথা আছে যে যেহেতু এখানে ফরাসি দেশের কথা আমরা বলছি না, সেই জন্য এখানে মেরি আতোয়াতের কেক নেই, রুটির ভাগ দেওয়ার বিষয়টা থাকছে। তবে মূল যে জায়গাটা একেবারে পরিষ্কার, আমরা প্রচুর মানুষের অধিকারের কথা বলছি,
বিভিন্ন জায়গায় প্রচারে যাওয়ার কথা। একটা অধিকারের কথা আমরা বারবার ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে ভারতের সমস্ত রাজনৈতিক শক্তির কিন্তু বিপুল অধিকার আছে যে বামপন্থী যে দলগুলো তাদের ভোটগুলোকে শূন্যের দিকে পৌঁছে দেয়া। এটা কিন্তু রাজনৈতিক অধিকার, এটা ভুলে গেলে চলবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যে মূল একটা লড়াই এখানে আছে, যে কৌশলটা আছে, সেটা হচ্ছে আগে বামপন্থীদের ক্ষমতা থেকে সরাও এবং তারপর তাদের ভোটের পরিমাণটাকে শূন্যের দিকে নিয়ে চলো। এবং এক্স্যাক্টলি এই জায়গাটা যদি আপনি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় দেখেন, এই অদ্ভুত সমাপতন। পশ্চিমবঙ্গের নির্বাচন আপনি দেখুন, 2011 বিধানসভা, তারপর 2016, তারপর 2021 এবং তার মধ্যে বিধানসভা নির্বাচনগুলো। ত্রিপুরা দেখুন, ত্রিপুরায় 2018 বিধানসভা নির্বাচনে বামপন্থীরা 44 মতন ভোট পেয়েছিলেন, সেখান থেকে 17ই নেমে গেছেন লোকসভা নির্বাচনে। আমি বলছি যদি খুব অবাক করার মতো ঘটনা না ঘটে, সামনের বিধানসভা নির্বাচনে কিন্তু আবার আপনি বামপন্থীদের ভোট কমা দেখতে পাবেন। এবং এখানেও বলছি, এতে বিজেপি তৃণমূলের কোনো দোষ নেই, কারণ ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষিতে কিন্তু বামপন্থীদের ভোট গণতান্ত্রিক উপায়ে শূন্য করে দেওয়ার অধিকার অন্যান্য দলের আছে। এবার আসা যাক তৃণমূলের কথায়। অত্যন্ত সুস্পষ্টভাবে একটা পরিস্থিতিতে তারা ত্রিপুরার দিকে নজর দিয়েছেন, খুব স্বাভাবিক, কারণ এটাই সময় যেখানে বিরোধী ভোট ফ্লুইড, সেইখানে যাওয়া এবং সেই জায়গায় রাজনৈতিক একটা আধিপত্য বাড়ানোর চেষ্টা করা। এই ঘটনায় এবার এফআইআর দায়ের করল ত্রিপুরা পুলিশ। তাতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে সাংসদ দোলা সেন, তৃণমূল নেতা কুণাল ঘোষ থানায় আসেন। পরে থানায় আসেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। খোয়াইয়ের এসডিপিওর সঙ্গে কথা বলেন। সেই সময় অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ সেনগুপ্ত থানায় আসেন। এরপরই অভিযুক্তরা ধৃতদের ছেড়ে দেওয়ার মতো বেআইনি দাবি করেন। এছাড়াও এফআইআর এর ধারা বদলেরও দাবি করা হয়। থানার বাইরে তৃণমূলের কর্মী সমর্থকদের বিশাল জমায়েত হয়েছিল। 1 ঘন্টার বেশি সময় পুলিশকে কাজে বাধা দেওয়া হয়েছিল। সেই কারণেই ধৃতদের সময় মতো আদালতে পেশ করা যায়নি। এই অবস্থায় মামলা দায়ের নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। আমরা কোনো রকম কোনো সরকারি কাজে বাধা দিইনি। সবচেয়ে বড় কথা, যদি সত্যি বাধা হতো সেদিন কোর্টে বলেননি কেন? আপনারা কোর্টে বলেননি। আপনাদের সরকারি মাননীয় সরকারি যে আইনজীবী, তিনি বিকেলে যখন প্রেস কনফারেন্স করেছেন কোর্টের রেজাল্ট নিয়ে, তিনিও বলেননি। তার 48 ঘন্টা বাদে সরকারি কাজে বাধা বলে যে অভিযোগটি দেয়া হয়েছে, সর্বৈব মিথ্যা। এবং এটি স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ করেছে বলে যেটা বলা হচ্ছে, ওটা স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ করেনি, ওটা বিজেপি প্রণোদিতভাবে পুলিশ করেছে। যা রাজ্য সরকারের যা করণীয় ছিল সেই কাজটাই করেছে। ত্রিপুরাতে এই গত 4-5 দিনে যে ক্যাওস করেছে, ওই ক্যাওস গুলো বাজনা না বাজিয়ে ওরা যা, যদি এদের সংগঠন করতে সবাই করতে পারে, করবে না যেন কুণাল ঘোষ এরা যদি মনে করে ত্রিপুরাতে এরা সংগঠন করবে, মোস্ট ওয়েলকাম। কিন্তু এই নোংরামোটা যে গত 5-6 দিন করেছে ওরা, তৃণমূলী নেতাদের কথায় কথায় কি করে স্ল্যাং ওয়ার্ড বেরোয়। আমাদের উপরে তো 35,000 কেস করেছে পুলিশ, ফলস কেস, কোনো ঘটনাই হয়নি। আমার উপরে প্রায় 40টা কেস আছে। যারা ওখানে প্যান্ডামিক সিচুয়েশানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টকে ভায়োলেট করেছেন, স্বাভাবিক তাদের উপরে কেস হবে। আমি তো জানতেই পারি না, অনেক জায়গায় সুমোটো কেস করে দেয় পুলিশ আমাদের নামে। গত 1-1.5 বছর ধরে টিএমসি সব প্রোগ্রাম করছে, আমরা নামলেই আমাদের নামে কেস হচ্ছে, আগেই অ্যারেস্ট করে নিচ্ছে। নিজে রেখা শর্মা গেছিলেন, তাকেও বেরোতে দেওয়া হয়নি। এমনকি হোমের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির নেতৃত্বে ভোটের রেজাল্টের 4 দিনের মধ্যে টিম গেছিল, তাদেরকে চিফ সেক্রেটারি বলছে আপনারা কোথাও যাবেন না, বসুন আমরা সব দেখে নিচ্ছি, তাদেরকে বেরোতেও দেওয়া হয়নি। এই পরিস্থিতি বারে বারে হয়েছে। তৃণমূল বিজেপি দুদলকেই কটাক্ষ করেছে সিপিএম। ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পর থেকে জঙ্গলের রাজত্ব চলছে এবং ওখানে বিরোধী মানে সবাই জানে যে বামপন্থীরা, বিজেপি সরকার হারবে, বামপন্থীরা জিতবে, সবাই জানে। এই মাঝে একটা হঠাৎ করে মনে হলো যে একটু তৃণমূল ভাব দেখিয়ে বিজেপি বিরোধী মনোভাবকে ভাগ করে দেওয়া যায় কিনা, সেই চেষ্টা কেউ কেউ করেছেন। কিন্তু তারা বুঝতে পারছেন যে বিরোধী বলে যাদেরকে বিজেপি আপাতত মনে করবে, পরে কি মনে করবে ভিন্ন কথা, তাদের বিরুদ্ধেই আক্রমণ করবে। স্বাভাবিক কারণেই আপাতত বিজেপি যদি ওখানে তৃণমূলের বিরুদ্ধে একটু আক্রমণাত্মক মনোভাব নেয়, তাহলে বিজেপির বিরুদ্ধের মনোভাবটা শেয়ার করে দিতে পারলে বিজেপির লাভ, বিজেপি সাহেব বোঝে, সেই কারণেই সেই কাজ করছে। এই পরিস্থিতিতে বুধবার দিল্লি গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। জানিয়ে জল্পনা তুঙ্গে। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে কটাক্ষ করে বলেন, তৃণমূলের ধাক্কায় বেসামাল বিজেপি। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে দিল্লির তলব।
ওদিকে সুদীপ বর্মন গোষ্ঠী বলছে তিনি নাকি বড় ক্ষমতায় আসছেন, জিতবেন কে? ঘর সামলাক বিজেপি, তাসের ঘরের মতো ভাঙবে। সন্ত্রাস আর মিথ্যে মামলা দিয়ে এবার তৃণমূলকে ঠেকানো যাবে না। এটা একটা খোলা জলে মাছ ধরার একটা পরিকল্পনা তারা নিয়েছে আমি যতটুকু জানি, এবং এটা সোশ্যাল মিডিয়াও সেখানে পরিষ্কার এসছে। যার কথা আপনি বললেন, বিধায়ক সুদীপ রায় বর্মনের কথা, উনি সোশ্যাল মিডিয়াতে উনার স্ট্যান্ড ক্লিয়ার করেছেন যে পলিটিক্সে ডিসিশন টেকেন ইন হেস্ট, আউট অফ ইমোশন অ্যান্ড আপনার অ্যাঙ্গার উইল অনলি স্ট্রেংথেন দ্য অ্যান্টি ন্যাশনালিস্ট ফোর্স। মানে রাজনীতিতে কোনো সিদ্ধান্ত আমি তাড়াহুড়া করে ইমোশনাল হয়ে এবং রাগের মাথায় যদি নিই, তবে সেটা অ্যান্টি ন্যাশনাল ফোর্স, অর্থাৎ সিপিআইএম হচ্ছে অ্যান্টি ন্যাশনাল ফোর্স, তাদেরকে শক্তিশালী করবে। উনি এমন কোনো কাজ করবেন না যেখানে সিপিএম লাভবান হবে, শক্তিশালী হবে। ত্রিপুরায় দলের যুব নেতা নেত্রীদের গ্রেফতারির পর কোনো চিকিৎসা করা হয়নি, এমনকি ত্রিপুরা পুলিশের তরফে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। পুলিশের সামনে দাঁড় করিয়ে রেখে মেরেছে এবং মারবার পর 36 ঘন্টা কোনো চিকিৎসা করতে দেওয়া হয়নি, এবং শুধু তাই নয়, 36 ঘন্টা এক গ্লাস পানীয় জল দেওয়া হয়নি। অ্যারেস্ট করে নিয়ে গেছে ভোরবেলায়, ওরাই মারলো, ওরাই অ্যারেস্ট করলো। করার পরে এমনকি যখন লকআপে ছিল থানায়, বা থানায় আমাদের নেতৃবৃন্দরাও যখন ছিল সকাল থেকে, কাউকে এক গ্লাস জল দেয়নি। এই প্রেক্ষাপটে এই ছবিটি টুইট করে শুভেন্দু অধিকারী বলেন, ত্রিপুরায় গ্রেফতার হওয়া নেতাকর্মীদের এক গ্লাস জলও দেওয়া হয়নি বলে তৃণমূল সুপ্রিমো যে অভিযোগ করেছেন তা মানছি না। আমি তাকে অনুরোধ করছি তিনি নিজেকে যেন মিথ্যাশ্রী পুরস্কার দেন। বিরোধী দলনেতার টুইটটি রিটুইট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, শুভেন্দু মিথ্যা বলছে, জল আমাদের কর্মীরা এনে দিয়েছে। সুদীপ জয়ের আঘাতের চিকিৎসা না করে গ্রেফতারির পর রুটিন প্রেশার দেখা হয়েছে। কুণাল ঘোষ আরও বলেন, দল বদলু আগে বলুক 2014 16ই আগস্ট বিজেপি খেলার জন্য পালন করলো, কেন এখন খেলা দিবসের বিরোধিতা করছে? আর শিশিরটা কোন দলে ভাবা শেষ হলো? সব মিলিয়ে 2023-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ঘিরে মুখোমুখি তৃণমূল বিজেপি। পুলিশ গুলি করছে, পুলিশ গুলি করছে, দেখুন। ত্রিপুরার হামলার অভিযোগ ঘিরে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লিতে ধর্ণা দিয়েছে তৃণমূল। আর এবার হাওড়ার বাগনানে দলীয় কর্মীর অসুস্থ স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ দিল্লির দরবারে পৌঁছে দিতে ধর্ণায় বসল বিজেপি। সরকার হায় 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 হায়। বাগনানে গণধর্ষণের অভিযোগে জেলা থেকে কলকাতা আগেই পথে নেমেছিল বিজেপি। এবার বিক্ষোভের আঁচ রাজধানীতে পৌঁছে দিল গেরুয়া শিবির। গণধর্ষণ, ভ্যাকসিন হয়রানি থেকে ভোট পরবর্তী অশান্তির অভিযোগে বুধবার সংসদ ভবন চত্বরে ধর্নায় বসেন বিজেপি সাংসদরা। প্ল্যাকার্ড হাতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো হয়। ওঠে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান, সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও, সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। খুন, ধর্ষণ আর তারপর অ্যারেস্ট, কেউ সাজা পেয়েছি কাজ পর্যন্ত? এত ধর্ষণ, গণধর্ষণ হচ্ছে, এত খুন হচ্ছে, পুলিশ কারোকে না চার্জশিট দেয়, লোক দেখানো। আমরা যেহেতু আন্দোলন করি, দুজনকে ধরে নিয়ে আসে, 4 দিন পরে তারা বেল পেয়ে যায়, কেন সাজা হয় না? তাই আজকে এই যে যারা সমাজবিরোধী গুন্ডা, তাদের এত দাপট, কারণ এটাই, পুলিশ গুন্ডা এখন মিলিভগত হয়ে গেছে। টিএমসি জানে কি চলছে, আর সেই জন্য তারা কোনো রেকর্ড রাখে না। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে কোনো রেকর্ড তারা পাঠায় না গত 2 বছর ধরে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে ওরা ক্ষমতায় আছে, ওদের এমএলএ, মিনিস্টার, এমপি এরা ধর্ষণের অভিযোগের সঙ্গে যুক্ত, কেউ জেল খাটছে। পশ্চিমবাংলাকে বদনাম করার জন্য এরা এই সমস্ত ধর্না ফর্না এসব করে বেড়াচ্ছে। করুক না, ওরা যাক, শ্যামাপ্রসাদ মুখার্জিতে গিয়ে মূর্তি নিচে করুক, গান্ধী মূর্তি নিচে করুক, রাজঘাটে করুক। এই সমস্ত বুনো অভিযোগ বাংলার মানুষ বিশ্বাসই করে না। বাগনানের ঘটনাটা স্পষ্ট করে দিচ্ছে পশ্চিমবাংলায় কীরকম জঙ্গলের রাজত্ব চলছে, স্পষ্ট করে দিয়েছে। এরকম আরও বহু ঘটনা ঘটেছে, কিন্তু বাগনানের ঘটনা আরেকবার স্পষ্ট করলো। কামদুনির চাইতে কম কি, কাকদ্বীপের চাইতে কম কি ছিল, অথবা পার্ক স্ট্রিট? বরঞ্চ দেখা যাচ্ছে যে অপরাধ জগতের সঙ্গে যারা যুক্ত, শাসক দলের প্রশ্রয় তারা পাচ্ছে, এবং সেটা এত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যে মানুষের জীবন, জীবিকা, অধিকার সেগুলোকেই খর্ব করা হচ্ছে, মহিলাদের তো বটেই। বিজেপি বাগনানে ঘটনায় সংসদের বাইরে ধর্ণা দিয়েছে,
ঘটনাটা সত্য, ধর্ণা দেওয়ার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু হাথরসের ঘটনায় কি ওরা ধর্ণা দেবে? অন্যান্য রাজ্যে যা হচ্ছে উত্তরপ্রদেশে, তাতে কি ধর্ণা দেবে? তাহলে বিজেপির শাসনে যে অপরাধ বিজেপি করছে, পশ্চিমবাংলায় তৃণমূলের শাসনে একই অপরাধ হচ্ছে। বাগনানে গণধর্ষণের অভিযোগে 5 তৃণমূল নেতাকর্মীর নামে উলুবেড়িয়া মহিলা থানায় লিখিত অভিযোগ করা হয়। এফআইআরে থাকা এক তৃণমূল কর্মী সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণের অভিযোগে রুজু হওয়া এফআইআরে নাম রয়েছে বাগনান অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি কুতুবুদ্দিন মল্লিক এবং যুব তৃণমূলের সভাপতি দেবাশিস রানার। ঘটনার পর থেকে তাঁরা পলাতক। যদিও বিজেপির অভিযোগ এই 2 মূল অভিযুক্তকেই ধরে পরে ছেড়ে দিয়েছে পুলিশ। পাল্টা উলুবেড়িয়া মহিলা থানা সূত্রে দাবি, মেডিকেল রিপোর্টে গণধর্ষণের প্রমাণ মেলেনি, তবে যৌন নিগ্রহ করা হয়েছে। পলাতক অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। যদিও বিজেপি এই দাবি মানতে নারাজ। বুধবার তারা রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়। মেন 2 জন অভিযুক্ত বারবার যাদের নাম এই মহিলা করছেন, কুতুবুদ্দিন মল্লিক এবং দেবাশিস রানা, তাদেরকে কিন্তু এখনো অবধি অ্যারেস্ট করা হয়নি। তাদেরকে আড়াল করে রাখা হচ্ছে, এটা আমাদের প্রশ্ন। বিকজ আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইজ ভেরি এফিশিয়েন্ট। ইচ্ছে থাকলে সবই তারা করতে পারেন। এখনো অবধি আজকে 6 দিন হয়ে গেল, এখনো অবধি কিন্তু অ্যারেস্ট হয়নি। গভর্নমেন্ট হাসপাতালের ডাক্তারবাবু তিনি লিখছেন মেডিকেল রিপোর্টে ফিজিক্যাল অ্যাসল্ট। আপনারা জানেন যে ফিজিক্যাল অ্যাসল্ট আর গ্যাংরেপ দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। একজন ডাক্তারবাবু যেখানে মেয়েটি বলছে তার ধর্ষণ হয়েছে, মেয়েটি মহিলা নাম দিয়ে দিচ্ছে 5-6 জনে, সেখানে ডাক্তারবাবু কাঁপতে কাঁপতে বলছেন যে আমার চাকরি চলে যাবে। ডাক্তারবাবুকে থরথর করে কাঁপতেই বা হচ্ছে কেন, আর কেনই বা তার চাকরি চলে যাবে? কার প্রেসারে উনি লিখছেন ধর্ষণকে ফিজিক্যাল অ্যাসল্ট? অন্যায় হয়েছে, যদি যেখানে ধর্ষণ হয়েছে, কুৎসিত ঘটনা, অনেক কমানো গেছে, তা সত্ত্বেও হলে কড়া ব্যবস্থা নিচ্ছে। 4 জন ইতিমধ্যে অ্যারেস্টেড। উত্তরপ্রদেশটা দেখেছেন, শুধু ধর্ষণ নয়, মেরে ফেলা হয়। তার বাড়ির লোক বিচার চাইলে তাদের মারা হয়, দুর্ঘটনা ঘটিয়ে মারা হয়, মেয়েটির বাবাকে মারা হয়। সেখানে যান না তো, সেখানে তো আপনাদের মানবাধিকার কমিশন যায় না। কিন্তু যখন দক্ষিণ ভারতে বা উত্তর ভারতে যখন পুড়িয়ে খুন করা হচ্ছে ধর্ষণ করার পর, তার সঙ্গে এই ধরনের ঘটনার তুলনা করাটাই হাস্যকর। সবচেয়ে বড় কথা, কেন্দ্রের অপরাধের তালিকাতে দেখা যাচ্ছে যে কলকাতা সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত মহিলাদের জন্য। বাংলায় মহিলাদের ওপর নির্যাতন কম, কেন্দ্রের রিপোর্ট বলছে। আক্রান্ত মহিলা বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। একদিকে হাওড়ার বাগনানে বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে হুগলির গোঘাটে তৃণমূলের মহিলা নেত্রী আক্রান্ত হয়েছেন দলের সদস্যদের হাতেই। মঙ্গলবার এই ছবিটা দেখে চমকে উঠেছিলেন অনেকে। মহিলাকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে, সপাটে চড় মারা হচ্ছে। আক্রান্ত তৃণমূল, অভিযুক্তও তৃণমূল। আর দিনের আলোয় প্রকাশ্যে এই ঘটনা ঘটার পর গ্রেফতারের মাত্র 27 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন 6 অভিযুক্ত। গ্রেফতার হয়েছিলেন মঙ্গলবার রাতে, জামিন পেয়ে গেলেন বুধবার বিকেলে। এর আগে আরও 2 জনও জামিন পেয়ে গেছেন। অর্থাৎ তৃণমূল নেত্রী নিগ্রহে অভিযুক্ত 9 জনের মধ্যে 8 জনই এখন জামিনে মুক্ত। মঙ্গলবার গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধরের এই ছবি প্রকাশ্যে আসে। এক তৃণমূল নেতার হাতে দলীয় নেত্রীর আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শুরু হলো জামিন বিতর্ক। ধৃত 9 জনের মধ্যে 8 জনের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ, আর প্রত্যেকেই জামিনে ছাড়াও পেয়ে গেলেন। এরা এলাকায় তৃণমূলের কর্মী সমর্থক হিসেবেই পরিচিত। দেখা গেছে যে নিজেদের ভাই বন্ধুর মধ্যে ব্যাপার, সেই জন্য সে ভদ্রমহিলাও খুব একটা যে যতজনের নামে এফআইআর করেছে সবাইকেও উনি চাচ্ছেন না ইমপ্লিকেট করতে। যিনি ওনার চুলের মুঠি ধরে টেনেছিলেন তাকেই উনি ইমপ্লিকেট করতে চেয়েছেন। ওভার এফআইআরও তাই, 164 তাই, তার জামিন সে ভিতরে আছে। আর এই ঘটনায় বিরোধীরা তো অবশ্যই সরব। খোদ আক্রান্ত তৃণমূল নেত্রীও নিরাপত্তার অভাব বোধ করছেন। একটা মেয়ে মানুষকে এইভাবে মারার পরে কিভাবে তারা শাস্তি না পেয়ে কিভাবে তারা ছাড়া পেল, কেন জামিন পেল, তারা কেন শাস্তি পেল না? একটা মেয়ে মানুষের গায়ে হাত দিয়ে তারা কিভাবে সঙ্গে সঙ্গে কিভাবে জামিন পেতে পারে? এর মধ্যে কে রহস্য, কে আছে? আজকে তো দেখতে পাচ্ছি যত নেতৃত্বরা এসে আজকে কোর্টের মধ্যে পড়ে আছে।
কোর্টের মধ্যে মহিলাদের তো কোনো নিরাপত্তা নেই। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা আছেন তারাও এই কেসকে কীভাবে প্রভাবিত করা যায় তার জন্য চিন্তাভাবনা করছেন। তার নিজের দলের মহিলা কর্মদক্ষ তাকে সুরক্ষিত রাখতে পারছে না, তার বিরুদ্ধে তার জন্য সাধারণ মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। এরা কি নিরাপত্তা দেবে এই সরকার? বারবার আমরা বলছি, প্রশ্ন চিহ্ন করছি। গোটা ঘটনায় তৃণমূল ও পুলিশের ভূমিকা যখন প্রশ্নের মুখে, তখন সাফাইয়ের সুর শাসক দলের জেলা নেতৃত্বের গলায়। যে বিষয়ের সঙ্গে দলের লোকেরা যুক্ত থাকেন সেই কাজটা সঠিক হয়েছে কিনা, সেই কাজটা কাউকে কোনো ব্যবস্থা নেওয়ার মতো কিনা, এটা দলের মধ্যে তদন্ত করে, দলের মধ্যে আলোচনা করে দলকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এবং এর জন্যে যারা দায়ী, যদি দলীয় তদন্তের ভেতরে যদি পড়ে, তাদের বিরুদ্ধে রাজ্য কমিটির নির্দেশ মেনে যে নির্দেশ তারা দেবেন সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবে। রাস্তার উপর এক মহিলাকে ধাক্কা চড় মারার পরও জামিনযোগ্য ধারা কেন দেবে পুলিশ, প্রশ্ন তুলছেন আইনজ্ঞরা। ওই ওখানকার যে ওসি আছে ওকে সাসপেন্ড করা উচিত এই ঘটনার জন্য, এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের এক্সেম্পলারি পানিশমেন্টের দরকার। এটা একটা ভুল বার্তাও যাবে যে মহিলাদের মারধর করলে বোধহয় খুব সহজেই ছাড় পাওয়া যায়, কিন্তু এটা তো হবার কথা ছিল না। আসলে এখানে সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে। যেহেতু রাজ্যে বিরোধী কোনো দল নেই, সেক্ষেত্রে এখন তৃণমূলের বিরোধী কিন্তু তৃণমূল দলটিই হয়েছে। তৃণমূল নেত্রীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা সুকুর আলী খান বর্তমানে 14 দিনের জেল হেফাজতে রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে জল্পনা চাপানুতর চলছে তার মতো। তবে এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে সাধারণ মানুষ অত্যন্ত উদ্বেগে, তা হলো করোনার তৃতীয় ঢেউ। যে প্রশ্নটা অনেককেই ভাবাচ্ছে তা হলো করোনা তৃতীয় ঢেউ খুব শিগগিরই আছড়ে পড়তে চলেছে। মারণ ভাইরাসের ভয়ঙ্কর থাবার হাত থেকে কি কোনোভাবেই রেহাই নেই? স্বাস্থ্য মন্ত্রকের একটি রিপোর্ট এই সংখ্যাটাই বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ব্যাপক হারে করোনা সংক্রমণের জন্য দেশের 44টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলিতে সাপ্তাহিক পজিটিভিটি রেট 10% বেশি। সেই রিপোর্টে রয়েছে রাজ্যের উত্তর 24 পরগনা ও নদিয়ার নাম। এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের দ্বিতীয় পর্যায়ে সেন্টিনাল রিপোর্টেও সামনে এসেছে ভয়ানক উদ্বেগজনক তথ্য। দার্জিলিং, জলপাইগুড়ি ও পূর্ব মেদিনীপুর। রিপোর্ট বলছে এই 3 জেলায় করোনা সংক্রমণের হার অত্যন্ত বিপজ্জনক। রাজ্যে করোনা সংক্রমণের হার নিয়ে জুলাই থেকেই একটি সমীক্ষা শুরু করে স্বাস্থ্য দপ্তর। 15টা জেলায় সমীক্ষা চালিয়ে দেখা যায় গোটা রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার গড়ে 1.05%, কিন্তু দার্জিলিংয়ে সংক্রমণের হার 6.75%। এরপর অগস্টের দ্বিতীয় পর্যায়ে 14টা জেলায় সমীক্ষা চালানো হয়। দেখা যায় গোটা রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার বেড়ে হয়েছে গড়ে 1.584%। আর উদ্বেগ বাড়িয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষায় দেখা যায় দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি এবং পূর্ব মেদিনীপুরেও করোনা সংক্রমণের হার বিপজ্জনকভাবে বেড়েছে। দার্জিলিংয়ে সংক্রমণের হার 7.7%, জলপাইগুড়িতে 6%, পূর্ব মেদিনীপুরে 5.9%। রাজ্যে করোনা সংক্রমণ কতটা বাড়ছে সেটা দেখার জন্য সেন্টিনাল সার্ভেলেন্স করছে স্বাস্থ্য দপ্তর। দ্বিতীয় দফার ফলাফল দেখে চিকিৎসকদের একাংশ উদ্বিগ্ন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে সংক্রমণ বৃদ্ধির হার সারা রাজ্যে সন্তোষজনক থাকলেও 3টে জেলাতে সেটা উদ্বেগজনকভাবে বেড়েছে। দুশ্চিন্তার তো বটেই, তবে আতঙ্কের নয়। আমি আবারও বলছি, আতঙ্কের নয়, আতঙ্ক করে লাভ নেই। দার্জিলিং, জলপাইগুড়ি এবং বেশ কয়েকটি জেলাতে পশ্চিমবঙ্গের বেশ কিছুদিন থেকেই কিন্তু কোভিড অন্যান্য কলকাতা বা উত্তর 24 পরগনা যে জায়গাগুলোর পরিস্থিতি আগের থেকে প্রথম দফায় দ্বিতীয় দফায়ও যথেষ্ট উদ্বেগজনক ছিল, সে জায়গাগুলো এখন যথেষ্টই শান্ত। তার তুলনায় দার্জিলিং এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কোভিড দ্বিতীয় দফার রেশ কেটে যাওয়ার পরেও কিন্তু ধিকধিকিয়ে আগুন জ্বলছে। 30 থেকে 40 ভাগের বেশি মানুষের সঠিকভাবে মাস্ক ব্যবহার হচ্ছে না, এটা বড় দুর্ভাগ্যের। যেখানে যেখানে আমাদের পজিটিভিটি বাড়ছে সেখানে প্রথম কথা হলো টেস্টিং আরও বাড়তে হবে। টেস্টিংটাকে বাড়িয়ে বাড়িয়ে আমাদের এম করতে হবে যে আমরা যাতে টেস্টিং বাড়ানো কি যত বেশি ইনফেকশন আছে আমরা প্রায় চাইছি যে সমস্ত অ্যাজ মেনি অ্যাজ পসিবল যে যত ইনফেক্টেড মানুষ আমাদের সেই এলাকার মধ্যে আছেন তাদের আমরা আইডেন্টিফাই করতে চাইছি। তাদের আইডেন্টিফাই করতে পারলে তাদের আমরা আইসোলেট করতে পারবো। সেকেন্ড পয়েন্ট হলো যে আমরা পজিটিভ
পজিটিভিটি সার্ভের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কিন্তু এখন ভীষণ দরকার হলো যে আমাদের প্রত্যেকটা আউট অফ 23-24টা ডিস্ট্রিক্টকে আমাদের নিজস্ব তরফ থেকে একটা সেরো সার্ভে করা উচিত। যে অঞ্চলে আমি বুঝতে পারবো যে ইনফেকশন খানিকটা ঘোরাঘুরি করছে অথচ সেরো পজিটিভিটি রেট এখনও খুব একটা ওঠেনি, সেখানে আমাদের আরও প্রেফারেন্সিয়ালি ফোকাসড ভ্যাকসিনেশন করতে হবে। কেউ এই পদ্ধতিটাকে বলেন রিং ভ্যাকসিনেশন করা। আমরা বারে বারেই এটা বোঝার চেষ্টা করেছি যে থার্ড ওয়েভের গতি প্রকৃতি কিরম ধরনের হবে। আমরা ধরে নিয়েছি যে আবার হয়তো কলকাতাতে সেই রকম একটা সিচুয়েশন অ্যারাইজ করবে যেখানে বেড পাওয়া যাবে না, অক্সিজেন ক্রাইসিস তৈরি হবে। এটা নাও হতে পারে। থার্ড ওয়েভটা হতে পারে যে যারা আনভ্যাকসিনেটেড এবং গ্রামাঞ্চলে বা টায়ার 2 বা টায়ার 3 সিটিতে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। নর্থ ইস্টার্ন স্টেটের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে একটা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ রয়েছে। সুতরাং সেখানে যদি একটা মিক্সিং হয় সেটাও একটা উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা লাল বার্তা বহন করছে। বেশ কিছুদিন ধরেই নর্থ বেঙ্গলের দার্জিলিংয়েতে রেটটা বাড়ছিল এবং জলপাইগুড়িরও ফিডার টাউন হচ্ছে বেসিক্যালি শিলিগুড়ি। সো ন্যাচারালি সেই জন্য জলপাইগুড়িতে একটু স্প্রেড হবে, হয়তো লোকে জলপাইগুড়িতেও বেড়াতে যাচ্ছে, ডুয়ার্সে বেড়াতে যাচ্ছে, সেটাও হতে পারে। সো এটা পর্যটনের সাথে লিঙ্কড। এবার আরও স্ট্রিক্টলি আমাদের যারা যাচ্ছেন বাইরে থেকে তাদেরকে আরও স্ট্রিক্টলি মনিটর করতে হবে। ইন্টার স্টেট বলে অসুবিধা হচ্ছে কি, আমি যদি আজকে কলকাতা থেকে ধরুন হাওড়া যাই, আপনি যদি আমার RT-PCR দেখতে চান তাহলে তো খুব মুশকিল। সো ইন্টার স্টেট বলে সেখানে একটা ইনহেরেন্ট সমস্যা রয়েছে যে আমি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে যাচ্ছি, ন্যাচারালি আমার RT-PCR করে যাবার কোনো প্রশ্ন নেই, আমি একই রাজ্যের লোক। কিন্তু এই পর্যটন হটস্পটগুলোতে কিন্তু এই নিয়মগুলো হয়তো একটু ভেবে দেখতে হবে। কেন কোনো একটা জেলাতেও যদি বেড়ে থাকে সেটা কিন্তু খুব উদ্বেগের বিষয়। তার কারণ মানুষের মুভমেন্ট কিন্তু এক জেলা থেকে অন্য জেলায় হতেই থাকে। মুভমেন্ট যদি হয় আর ঠিকমতো যদি স্ক্রিনিং হয়ে না থাকে তাহলে মানুষ সেটা কিন্তু একটা মানুষ থেকে আরেকটা মানুষে নিয়ে চলে যেতে পারে। সুতরাং উদ্বেগের ব্যাপার আছেই। কেন পজিটিভিটি হারটা বাড়ছে সেইটা নিয়ে কিন্তু অ্যানালিসিস করতে হবে। পজিটিভিটি হার বাড়ার কারণ হচ্ছে স্বাস্থ্যবিধি মানুষ ঠিকমতো করে মানছে না। স্বাস্থ্যবিধি যদি ঠিকমতো করে মানে তাহলে কিন্তু পজিটিভিটির হেড বাড়বে না। স্বাস্থ্যবিধি বলতে যেটা আমরা বারবার বলেছি যে মাস্ক ঠিকমতো করে পরা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যতটা পারা যায়। শুধু রাজ্য নয়, দেশেও করোনা সংক্রমণের গ্রাফ যেভাবে বাড়ছে তাতে নতুন করে আতঙ্ক গ্রাস করছে। কেন্দ্রীয় সরকারের বুধবারের হেলথ বুলেটিন অনুযায়ী দেশে এক লাফে একদিনে করোনা সংক্রমণ বেড়ে গেছে প্রায় 36%। মঙ্গলবার দেশের দৈনিক কোভিড সংক্রমণ নেমেছিল 28,000-এ। বুধবার সেই সংখ্যাটা 38,353। আতঙ্ক বাড়িয়ে 33% বেড়ে ফের 500 ছুঁই দৈনিক মৃত্যু। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 497 জনের। এরই সঙ্গে বাংলাতেও বাড়ছে করোনা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান বলছে রাজ্যে পরপর দুদিন বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন 700 জন। সংক্রমণের নিরিখে সবার ওপরে রয়েছে উত্তর 24 পরগনা। এখানেই শেষ নয়, উদ্বেগের কারণ রয়েছে আরও। বাংলায় এবার ডেল্টা প্লাস আতঙ্ক। এবার মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট থাবা বসালো পশ্চিমবঙ্গে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রথমবার এ রাজ্যে নতুন মিউটেশনের খোঁজ মিলেছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, যে মিউটেশনগুলো থাকলে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বলে চিহ্নিত করা হয় তার মধ্যে নতুন একটি মিউটেশনের সম্প্রতি সংযোজন করেছে কেন্দ্র। বাংলায় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে নতুন সংযোজিত মিউটেশনের খোঁজ মিলেছে। অন্যান্য রাজ্যে ডেল্টা প্লাস ভাইরাসে যে মিউটেশন ছিল, এ রাজ্যে ভাইরাসের মিউটেশন তার থেকে কিছুটা আলাদা। মিউটেশন হতে হতে এটা কিন্তু অনেক সময় বেটার ফর্ম অফ ভাইরাসও কিন্তু কনভার্ট হতে পারে। সুতরাং মিউটেশন নিয়ে যে আমরা সবসময় আতঙ্কিত হই সেটাও কিন্তু ঠিক নয়। মিউটেশন হয়ে সেটা খারাপ ফর্মেও যেতে পারে বা সেটা বেটার ফর্মেও যেতে পারে। সেটা কিন্তু আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে অনেক হেল্প করবে। সেই জন্য কিন্তু এই ভেরিয়েন্টগুলো দেখার জন্য জিন সিকোয়েন্স স্টাডিটা কিন্তু জরুরি আছে, কিন্তু প্রিভেনশন মেজারটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সেম। ডেল্টা প্লাসকে ভারত সরকার আজ থেকে 2 মাসের আগে
এটাকে ভাইরাস অফ কনসার্ন বলে ডিক্লেয়ার করেছিল, যদিও WHO এটাকে VOC বা ভাইরাস অফ কনসার্ন বা ভেরিয়েন্ট অফ কনসার্ন হিসেবে কখনোই এটাকে ডিক্লেয়ার করেনি। এই মুহূর্তে এটার এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার থেকে এই VOC বা ভেরিয়েন্ট অফ কনসার্ন এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে এটা আরও মারাত্মক হবে বা ইমিউন এসকেপ ঘটবে। সুতরাং ভ্যাকসিন ইকুয়ালি এফেক্টিভ এগেনস্ট ডেল্টা অ্যান্ড ডেল্টা প্লাস। স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী দেশে এখনো পর্যন্ত 86 জনের শরীরে মিলেছে ডেল্টা প্লাস 10 উপস্থিতি। তার জন্য প্রত্যেকটি রাজ্যকে সতর্ক করা হয়েছে। রাজ্যগুলিকে জেনোমিক সিকোয়েন্সিং টেস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। কিন্তু কি এই জেনোমিক সিকোয়েন্সিং? এটি জিনগত গবেষণা। ভাইরাসের জিনগত গঠন রূপ এর মাধ্যমে নির্ণয় করা হয়। নতুন নতুন প্রজাতি নির্ণয় করা যায়। নমুনাতে কোন ধরনের মিউটেশন ঘটেছে তা জানা যায়। আমরা যখন এখন দেখলাম যে আমাদের একটা অতর্কিত হামলার মতো যে ডেল্টা একেবারে আমাদের ছাড়খাড় করে দিয়ে চলে গেল, তাহলে এখন আমাদের সেই জিনোমিক অ্যানালিসিসের মাধ্যমে নজরদারিটা আমাদের প্রচুর বাড়াতে হবে। বিশেষত যাদের ভাইরাল কাউন্ট হাই, যারা অসুস্থ, এরকম বেছে বেছে আমরা যদি সিলেক্টিভ এবং প্রপার জিনোমিক অ্যানালিসিস করি তাহলে এই ব্যাপারগুলো আমাদের তাড়াতাড়ি চোখে পড়বে। ডেল্টা প্লাস, যেটা ডেল্টার উপরেও তার একটা এক্সট্রা মারপ্যাচ তার মধ্যে ছিল, কিন্তু দেখা গেল যে অভিজ্ঞতার সাথে সাথে যে তার খুব একটা ক্লিনিক্যাল এফেক্ট বা ম্যানিফেস্টেশন আমরা দেখছি না। আমরা কি করতে পারি যাতে ভাইরাস মিউটেট না করতে পারে? আমরা ইনফেকশনটাকে কমাতে পারি, আমরা ভ্যাকসিনেশনকে বাড়াতে পারি এবং আমাদের সবাই মিলে এই চেষ্টাটা করতে পারি যাতে আমরা ভাইরাসটাকে আরও ছড়িয়ে পড়ার সুযোগটা না দিই। বিশ্ব জুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন। হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকায়। সে দেশে প্রত্যেকদিন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন 1 লক্ষের বেশি। মৃত্যুর হার প্রায় 40% বেড়ে গেছে। ব্রাজিলেও একদিনে আক্রান্তের সংখ্যা 35,000-এর ওপরে। সমীক্ষায় দেখা গেছে অ্যাক্টিভ রোগীদের অনেকেই করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়াতেও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। নতুন করে লকডাউনের ভাবনা চিন্তা করছে তারা। আমেরিকার মতো দেশ, যেখানে মোট জনসংখ্যার 49.83% ভ্যাকসিনের 2টি ডোজ পেয়ে গেছে, সেখানে করোনা পরিস্থিতি হঠাৎ করেই এতটা উদ্বেগজনক হয়ে উঠল। ভারত, যেখানে এখনো অবধি ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছে মাত্র 12.25%। সেখানে কি হতে পারে তা নিয়েও আশঙ্কিত অনেকেই। নতুন এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি থার্ড ওয়েভের উৎস হবে না তো? ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। আরএনএ ভাইরাসের মিউটেশন হবে, তার বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি হবে, এটা একদম অসম্ভব। এবার কোন ভ্যারিয়েন্টগুলো খারাপ হবে এবং কোন ভ্যারিয়েন্টগুলো ভালো হবে, বা লেস ভালো তো হয় না ভাইরাস, লেস হার্মফুল হবে বা মোর হার্মফুল হবে, সেটা প্রেডিক্ট করা মুশকিল। আমরা সবসময়তেই ভাবি, আমরা যেহেতু খারাপটা ভেবেই প্ল্যানটা করি, যে ডেল্টা থেকে ডেল্টা প্লাস হয়তো মোর ভিরুলেন্ট হবে, অনেক বেশি মানুষের ক্ষতি করবে, অনেক বেশি তাড়াতাড়ি স্প্রেড করবে। হয়তো এপসাইলন বা মিউ, যে আর দুটো ভ্যারিয়েন্ট আমাদের দেশে এখনো হয়নি, বাইরে পাওয়া গেছে, সেগুলো হয়তো লেস ভিরুলেন্ট হবে, লেস স্প্রেডিং এবিলিটি থাকবে। এটা বলা মুশকিল। তবে আমাদের তৈরি থাকতে হবে যে মিউটেশন হলে সেটা খারাপই হবে, বিকজ যদি ভালো হয় আমাদের কোনো সমস্যা হচ্ছে না তাতে। আতঙ্কে আছড়ে পড়ে বাবারে নতুন ভূত এলো রে বলে ঘরে ঢুকে কান্নাকাটি করলে কিন্তু এর নিষ্পত্তি হবে না। ভাইরাস ভাইরাসের মতন থাকবে, আমাকে আমার মতন থাকতে হবে, আমাকে মাস্ক ব্যবহার করতে হবে, যত দ্রুত পারা যায় রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে দেশের প্রতিটা মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য। তারপরে ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আমরা কতদূর সফল হব সেটা সময় বলবে। ভাইরাস কিন্তু প্রতিদিন তার আকার পাল্টাবে, কাজেই আমাদের বুঝে নিতে হবে বিজ্ঞানের এই আবিষ্কারগুলো চলতে থাকবে। তাতে আমরা যদি চমকে উঠি এবং চমকে উঠে আবারও ঘুমিয়ে পড়ি এবং আবারও সুরক্ষাবিধি না পালন করি, তাহলে কিন্তু বিজ্ঞানের প্রতি, বিজ্ঞানের যে আবিষ্কার তার প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করব, শুধুমাত্র মানুষের কোনো কল্যাণ হবে না। ডেল্টা প্লাস উদ্বেগের মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার 2 ভ্যারিয়েন্ট, কাপ্পা ও B.1.617.3। স্বাস্থ্যমন্ত্রক বলছে খুব দ্রুত গতিতে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে মারণ ভাইরাসের এই 2 নতুন ভ্যারিয়েন্ট। ইতিমধ্যে কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। আলফা, বিটা, গামা, ডেল্টা, ডেল্টা প্লাসের পর এবার কাপ্পা ও B.1.617.3। নতুন এই 2 ভ্যারিয়েন্টের ওপর
নজরদারি চালাতে বলা হয়েছে। এই নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য প্রত্যেকটি রাজ্যে 5টি ল্যাবরেটরিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নতুন 2 ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। आज तक हम लोग 2 किस्म के सर्वेलेंस कर रहे थे। पहला था जो हम वेरिएंट ऑफ कंसर्न, जो बाहर से आए हुए वेरिएंट को मॉनिटर करने के लिए। दूसरा था डेल्टा वेरिएंट के लिए हमने अपने देश में किस प्रकार से उसका प्रभाव पड़ रहा है। आज लेकिन जरूरत इस बात की है कि हम नए म्यूटेंट देखें, क्योंकि म्यूटेंट किसी भी समय किसी भी पार्ट में देश के आ सकता है। तो एक WHO ने एक स्ट्रेटजी निकाली कि सेंटिनल साइट आइडेंटिफाई करके हर प्रदेश में हर जिले के रिप्रेजेंटेटिव सैंपल को होल जीनोम सीक्वेंसिंग के तहत सीक्वेंस किया जाए। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমিতদের মধ্যে 90% ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। রাজ্যে ডেল্টা প্লাস প্রজাতির হদিশ পেতেই টেস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে টেস্টের পাশাপাশি করোনা মোকাবিলার জন্য যেটা প্রয়োজন তা হলো ভ্যাকসিনেশন। সেটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। নির্ধারিত সময় 2 দিন আগে বুধবার শেষ হয়ে গেল লোকসভার অধিবেশন। এরপর স্পিকারের অফিসে নরেন্দ্র মোদী, সোনিয়া গান্ধী, অমিত শাহ, অধীর চৌধুরী সহ বিভিন্ন দলের সাংসদরা মিলিত হন। উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কাছে আরো বেশি সংখ্যায় ভ্যাকসিনের দাবি জানায় তৃণমূল। বললাম, মোদিজি আপনার কাছে এর আগে সর্বদলীয় বৈঠকে আমি নিজে উপস্থিত থেকে বাংলার করোনা পরিস্থিতি নিয়ে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 3বার চিঠি দিয়েছিলেন। সেই চিঠির অনুলিপি সহ আমি আপনাকে চিঠি দিলাম যে রাজ্যের চাহিদা মতন ভ্যাকসিনেশন আসছে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা কোনো চিঠির জবাব বা উত্তর পাচ্ছি না। একটা স্পষ্টভাবে আপনার কাছ থেকে এটা জানতে পারলে আমাদের সুবিধা হয়। তা আপনাকে অনুরোধ করছি যে আপনি সর্বশেষ টিকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে যদি কিছু জানান। উনি আমাকে নিশ্চিন্তভাবে বললেন, আমি ব্যাপারটার দিকে নজর রেখেছি, আমি জানাচ্ছি শীঘ্র। তারা তো হিসাব দিতে পারছেন না। আমরা হিসাব দিয়ে বলেছিলাম যে 3,14,00,000-এর বেশি টিকা ওনারা পেয়েছেন, 2,68,00,000 টিকা বিতরণ হয়েছে। আর আজকের যা পরিস্থিতি পশ্চিমবাংলায়, এখনও প্রায় 30-40 লক্ষ টিকার কোনো হিসাব নেই। অথচ সরকার বলছে আমাদের কাছে টিকা নেই, আপনি ফ্রি টিকা পাবেন না। আর যত প্রাইভেট হসপিটাল কেন্দ্রে যান, টাকা দিয়ে সব জায়গায় টিকা পাওয়া যাচ্ছে। 250 থেকে 1250 টাকা পর্যন্ত এক একটা ভ্যাকসিন নেওয়া হচ্ছে দাম। সরকারি ব্যবস্থাতেও, সরকারি কেন্দ্রেও বিনা পয়সায় টিকা পাওয়া যায় না। আর টিকা তারাই পাচ্ছেন যারা টিএমসির সঙ্গে যুক্ত। টিএমসির নেতারা কুপন দিয়ে দিচ্ছেন, সেই কুপন দেখে তারা টিকা পাচ্ছেন। সাধারণ মানুষ, বিজেপির কর্মী কেউ পাচ্ছেন না। কেন্দ্র ভ্যাকসিন কম দিচ্ছে, প্রয়োজনের তুলনায় ভ্যাকসিন কম পাচ্ছে, নিয়ে কোনো সন্দেহ নেই। এই অপরাধটা কেন্দ্রের। আর দিল্লি যাও বা পাঠাচ্ছে, ডিস্ট্রিবিউশনটা স্বাস্থ্য দপ্তর মারফত না হয়ে দলতন্ত্রের মারফত হচ্ছে। তারপর আপনি সারা রাত জেগে থেকে ভ্যাকসিন পাবেন না, কেউ চিরকুট নিয়ে আসবে, তার জন্য ভ্যাকসিন জুটবে। এটা তো অসভ্যতা হচ্ছে। যেমন দিল্লি সেই অসভ্যতার জন্য দায়ী, তেমন রাজ্য সরকার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কমপ্লিটলি একটা দলতন্ত্র করছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। দিকে দিকে ভ্যাকসিনের আকাল, চড়া রোদ্দুর কিংবা ঝমঝমে বৃষ্টি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। এই পরিস্থিতির জন্য তৃণমূল, বিজেপি একে অপরের সরকারকে দায়ী করেছে। প্রচলিত পদ্ধতি অনুযায়ী কেন্দ্রীয় সরকার উৎপাদক সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কিনে রাজ্য সরকারগুলিকে দেয়। তারা সেই ভ্যাকসিন বন্টন করে। এই ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যায়। এর বাইরে বেসরকারি হাসপাতাল থেকে মানুষ গ্যাজের কুড়ি খরচ করে ভ্যাকসিন কিনতে পারে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছিল অক্সিজেনের আকালের অভিযোগ। অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্যুর অভিযোগও উঠেছিল। কিন্তু এখন একাধিক রাজ্যের গলায় তা নিয়ে একেবারে উল্টো সুর। অক্সিজেনের অভাবে কোনো করোনা রোগীর মৃত্যুই হয়নি। কেন্দ্রের পথে হেঁটেই জানিয়ে দিল একাধিক রাজ্য। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাবে ঠিক কতজনের মৃত্যু হয়েছিল বাদল অধিবেশনে কেন্দ্রের কাছে তা জানতে চান বিরোধী সাংসদেরা। জবাবে কেন্দ্র জানায় সেই তথ্য তাদের কাছে নেই। কেন্দ্রের যুক্তি, কোনো কোভিড রোগী কি কারণে মারা গিয়েছেন সেই তথ্য রাজ্যের কাছে থাকে। এরপরই রাজ্যগুলির মুখ্য সচিবদের চিঠি দেয় কেন্দ্র। জানতে চাওয়া হয় অক্সিজেনের অভাবে কতজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রের প্রশ্নের ভিত্তিতে এখনো পর্যন্ত 13টি রাজ্য উত্তর দিয়েছে। একমাত্র পাঞ্জাব সরকার জানিয়েছে তাদের রাজ্যে কোভিড রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছিল। বাকিরা এই প্রসঙ্গে নীরব। পশ্চিমবঙ্গ সরকারও এখনো উত্তর দেয়নি বলে সূত্রের খবর। এই বিষয়টা স্বাস্থ্যমন্ত্রী আমাদের যিনি দেখছেন
স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিস্তারিত বলতে পারবেন। কিন্তু অক্সিজেন যখন সরবরাহ কমেছে, সাপ্লাই দিতে কেন্দ্র ব্যর্থ, তখনও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অসাধারণ দক্ষতায় এমনভাবে এই পদ্ধতিটা রেখেছেন, আমাদেরও কিন্তু মনে পড়ছে না যে খুব বড় খবর কোথাও হয়েছে। যেমন দিল্লিতে দেখা গেছে যে অক্সিজেনের অভাবে একসঙ্গে একদিনে 25 জনের মৃত্যু। উত্তরপ্রদেশে তো একটা হাস্যকর ব্যাপার হলো যে পরীক্ষামূলকভাবে সাপ্লাই বন্ধ করে তাতে কয়েকজন মারা গেলেন। এই ধরনের ঘটনাগুলো তো পশ্চিমবঙ্গে ঘটেনি। রাজ্য সরকারগুলির জবাব দেখে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, গত এপ্রিল মে মাসে অক্সিজেন নিয়ে গোটা দেশে যে হাহাকার পড়েছিল, তাহলে তা কি মিথ্যা ছিল? আপনি প্রত্যেকটি মানুষ দেখেছে হাসপাতালে ঢুকবার মুখে অক্সিজেন চাই, আমি বাঁচব না, আমি মরে যাব, এবং ওই ছটফট করতে করতে মরে গেছে, কেউ এসে ফিরে তাকায়নি পর্যন্ত। এরকমের ঘটনা একের পর এক প্রায় প্রতিদিন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। সংবাদ মাধ্যম যা জানে, মানুষ যা জানে, এটা দুর্ভাগ্য পশ্চিমবঙ্গ সরকার হয় সেটা জানে না, না হলে সেটা জেনেও দিল্লিকে জানাতে চায় না, যাতে দিল্লি বিব্রত না হয়। মানুষের বিপন্নতা তার পাশে দাঁড়াবার মতন ঝোঁক না দিল্লির না রাজ্যের কারোই নেই। প্রশ্নটা রাজ্য কিংবা কেন্দ্রের সুর এক নয়। কেন্দ্র তো নিজস্ব কোনো এজেন্সি দিয়ে সেই রিপোর্টটা প্লেস করতে পারে না, সেখানে সংবিধানের বাধ্যবাধকতা আছে। রাজ্য সরকার যে রিপোর্ট দিয়েছে, রাজ্য সরকার যে তথ্য পাঠিয়েছে বা পাঠায়নি, তার উপরে ভিত্তি করেই কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক থেকে স্টেটমেন্ট করা হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলছে বা বলেনি বা কেন্দ্রকে জানায়নি যে আমাদের রাজ্যে অক্সিজেনের ঘাটতি ছিল না, সেই জন্য অক্সিজেনের অভাবে কেউ মারা যায়নি। এটা যদি রাজ্য সরকার বলে থাকে, তার বিচার তো মানুষ করবে। আমরা চোখের সামনে অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মারা যেতে দেখেছি। রাজ্য সরকার তো রিপোর্টই পাঠায়নি, কেন্দ্রীয় সরকার বলবে কি করে? রাজ্য সরকার ডেঙ্গুতে মারা গেলে সেখানে তাদের ইনস্ট্রাকশন ছিল ডেঙ্গু লেখা যাবে না, এমনি জ্বর হয়েছে মারা যাচ্ছে বলে লিখতে হয়েছে। সে জায়গায় এখানেও তো তাই, যে অক্সিজেনে মারা গেছে, ওষুধ না পেয়ে মারা গেছে, বেড না পেয়ে মারা গেছে। তারা বলছে যে এই রকম কোনো বিষয় নয়, ওটা করোনারই নয়। এই কেন্দ্রীয় সরকার ডিমনিটাইজেশনের সময় লাইনে দাঁড়িয়ে মানুষ টাকা তুলতে গিয়ে তারা মারা গেছে তাকেই স্বীকার করেনি। তো অক্সিজেনেতে মারা গেছে এটা স্বীকার করবে? কোনোদিন করবে না। এটা ভাঁওতাবাজির সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দুজনেই মিথ্যে কথা বলছে। হাসপাতালের বাইরে অক্সিজেনের জন্য হাহাকার, বেড না পেয়ে অ্যাম্বুলেন্সে ধরফর করছেন রোগী। অক্সিজেন সংকটের অভিযোগ। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় এই ছবিগুলো সত্যি, নাকি অক্সিজেনের অভাবে কারোর মৃত্যু হয়নি? এই সরকারি দাবি সঠিক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না।